হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার এসে গেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। আজকে আমরা আবার যে চ্যাপ্টারটা আমি আলোচনা করছিলাম বল এবং চাপ, সেই চ্যাপ্টারটা নিয়েই আলোচনা করব। আমরা চাপ সম্বন্ধে আজকে আরও কিছু জানব। তোমরা আগের দুটো ক্লাস করে নিয়েছো এই চ্যাপ্টারটা নিয়ে, ঠিক না? সেখানে আমরা বল কী জেনেছি, বল কত প্রকার এবং বলের বিভিন্ন প্রয়োগ, ঠিক আছে? তাহলে চাপ সম্বন্ধেও আমরা কিছু কিছু জিনিস জেনেছিলাম। তাহলে চলো চাপ নিয়ে আবার আমার আলোচনা শুরু করি। তোমরা অলরেডি জেনে গেছো চাপ কী, তাই না? চাপ কী কী বলতে পারো চাপকে? যখন কোনো একটা সমতল জায়গাতে, ঠিক আছে, কোনো একটা পৃষ্ঠতলীয় অঞ্চলে প্রতি একক ক্ষেত্রফলের উপর তুমি যখন কোনো বল প্রয়োগ করবে, সেই বলের মানটাকেই বলা হয় চাপ। আমরা তার জন্য একটা ফর্মুলা পেয়েছিলাম না, ঠিক আছে? মনে আছে? চাপ কি ইকুয়াল টু কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা কি বলতে পারি? কোনো একটা অঞ্চল, কোনো একটা পৃষ্ঠতল, কোনো একটা সারফেস এরিয়া, ওইখানের যখন আমি একটা জায়গা নেব, কতটুক? প্রতি একক ক্ষেত্রফল, ঠিক আছে? ওই এরিয়াটার জন্য, ওই এরিয়াটার উপরে আমি যতটুক বল প্রয়োগ করব সেটাকে আমরা কি বলি? চাপ বলি, ঠিক তো? তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পাচ্ছি, চাপকে ইংলিশে বলে প্রেসার। তাহলে এটা আমরা পি লিখতে পারি। পি ইকুয়াল টু কি? বল কি? ফোর্স, তাই না? ফোর্সের জন্য এফ আর ক্ষেত্রফল মানে এরিয়া এ। আমরা এই ফর্মুলাটা পাচ্ছি এখানে, আমরা গতদিন কিন্তু এটা দেখেছিলাম। তাহলে এখানে দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি, তোমরা কিভাবে এখান থেকে যদি বলে তোমাকে যে এর ফর্মুলা বের করো, এফ এর ফর্মুলা বের করো, পির ফর্মুলা তো তোমার সামনে আছে, তাই না? প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া বা চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে প্রেসারের ডেফিনেশন কি দিতে পারো তুমি? দ্য ফোর্স অ্যাপ্লাইড ইন এরিয়া, ইন এ সারফেস এরিয়া বা ইন এ সারফেস হোয়ার there is space of per unit area, ওকে? তাহলে এখানে আমি যদি উপরে লিখি এফ আর এটাকে দুটো ভাগ করে একদিকে পি একদিকে এ লিখি, তাহলে দেখো ইজিলি মনে রাখতে পারবে ফর্মুলাটা। এফ এর ফর্মুলা কি? এফ ইকুয়াল টু ইনটু দিয়ে দেবে পি ইনটু এ, পাশাপাশি আছে পি আর এ, এফটাকে আমি উপরে রেখেছি। তাহলে এফ এর যে ফর্মুলা বের করার জন্য তুমি পি ইন্টু এ মানে বল ইকুয়াল টু কি? চাপ ইন্টু কি? ক্ষেত্রফল। আর এরিয়ার জন্য কি লিখতে পারো? এরিয়া এখানে আছে, তাহলে এফটা উপরে হবে। এরিয়া বের করতে হলে এফ উপরে পি নিচে, ইজি তো স্টুডেন্টস? আর পি বের করলে এফ উপরে এ নিচে। তাহলে এটা যদি তোমরা মনে রাখো, এই ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা কি আছে? উপাদান আছে, তিনটা জিনিস আছে এখানে। কি কি? বল, চাপ আর ক্ষেত্রফল। তাহলে কিন্তু ইজিলি আমাদের মনে থাকবে আমাদের ফর্মুলাগুলো। তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের অঙ্ক করতে পারবো যদি এখান থেকে অঙ্ক আসে, ঠিক আছে? তারপর চলো দেখে নেই চাপের কিছু উদাহরণ। গতদিন আমি একটু আলোচনা করেছিলাম। দেখো, আমরা যদি এখানে একটা লোহার পেরেক নেই, আমরা কি করি? লোহার পেরেকটাকে কোথাও ওয়ালের মধ্যে গেঁথে ওইখানে একটা ছবি লাগানো হয়, ক্যালেন্ডার লাগানো হয়। তাহলে এই যে লোহার পেরেকটা, এটার এরকম সাইজটা থাকে না? আমরা এই যে অঞ্চলটা, এটাকে কিন্তু কি দেওয়ালের মধ্যে আটকাই। ধরো এখানে একটা দেওয়াল আছে, ওয়াল, দেওয়াল। তাহলে কেন এই অঞ্চলটাকেই দেওয়ালে গাঁথা হয়? এখানে কেন আমি বল প্রয়োগ করি? কারণ কি? এখানে দেখো এরিয়া খুব কম, ক্ষেত্রফল কম, আর এখানে ক্ষেত্রফল কি এখানে বেশি। আমি যদি এই দিকটা চেষ্টা করতাম তাহলে আমাকে, ঠিক আছে, আমি তো বল প্রয়োগ করছি, তারপরে কিন্তু এটা
মানে ঢুকছে না ওয়ালের গায়ে, তাই না? কিন্তু এখানে কিন্তু সহজেই কাজটা হয়ে যায়, এখানে ক্ষেত্রফল কম, বুঝতে পারছো? তাহলে এই যে লোহার পেরেকটা এরকম থাকে, এখানে দেখো কত কম ক্ষেত্রফল, একদম কম, এখানে ক্ষেত্রফল খুবই কম। তাহলে ক্ষেত্রফল কম হলে আমরা কি দেখি এখানে, এটা হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল কম মানে প্রেসার বেশি, ঠিক আছে? এ মানে কি, ক্ষেত্রফল কম হলে কি হবে, পি বেশি হবে, প্রেসার বেশি হবে। আর এ যদি বেশি হয়, এ বড়, এখানে এখানে অনেক বেশি বড়, তাই না? এখানে ক্ষেত্রফল কম, আর এখানে ক্ষেত্রফল বা এরিয়া অনেক বেশি। তাহলে এখানে চাপ কম পড়বে, তুমি বল প্রয়োগ করছো কিন্তু চাপ কম পড়ছে, এজন্য এটা কি হচ্ছে না, ওয়ালে তুমি লাগাতে পারছো না, ঠিক আছে? কিন্তু এখানে খুব সহজে তুমি ওয়ালে এটাকে গেঁথে নিতে পারো, কারণ এখানে ক্ষেত্রফল কম, আর তুমি যখন বল প্রয়োগ করবে চাপ বেশি প্রয়োগ করতে পারবে। বুঝতে পারছো উদাহরণটা দিয়ে? ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কম হলে চাপ বেশি হয়। আমরা এটা আরেকটা উদাহরণের সাহায্যে দেখব, হিল জুতো আর ফ্ল্যাট জুতো। ঠিক আছে, হিল জুতোটা কীরকম থাকে, এরকম একটা হিল আর এটা জুতোটা, আর ফ্ল্যাট জুতো কিন্তু পুরোটা এরকমই থাকে। তাহলে হিল জুতোটাতে এই জায়গাটা আর এই জায়গাটাই কি সারফেসের সাথে, পৃষ্ঠতলের সাথে কি সংস্পর্শে আসে। তাহলে এই যে এরিয়াটা দেখো কত কম না, ক্ষেত্রফল এখানে কম। হিল জুতাতে ক্ষেত্রফল এই জায়গাটাতে শুধু থাকে কম, আর ফ্ল্যাট জুতো পুরোটা এখান থেকে এতটুকু পর্যন্ত জুতোটা, তাহলে এখানে ক্ষেত্রফল কত বেশি, তাহলে এখানে ক্ষেত্রফল বেশি হয়। ফ্ল্যাট এটা ফ্ল্যাট জুতো, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল বেশি হলে কি হবে, চাপ কম হবে। তোমাদের পায়ে যদিও এরকম লেগে যায় হিল জুতোর, তাহলে খুব বেশি ব্যথা হয় না, কেন? কারণ এখানে অনেক বেশি চাপ থাকে, হিলটা লেগে গেলে অনেক ব্যথা হয়, কারণ এখানে চাপ বেশি থাকে, ঠিক আছে? পুরো যে ওজন, পুরো বলটা যে প্রয়োগ করছে একটা মানুষ যেটা পরে রেখেছে জুতোটা, সে কিন্তু এই জায়গাটাতেই সে তার যে বলটা এই চাপ এখানে দিচ্ছে, তাই না? এই ক্ষেত্রফলে, তার জন্য কি হচ্ছে, যার এই জায়গাটার মধ্যে খুব ব্যথা হবে, যেখানে এই এরিয়াটাতে, এখানে যে জায়গাটাতে সংস্পর্শে আসবে এটা, আর এটা যদি তোমার পা হয় তাহলে খুব ব্যথা পেয়ে যাবে, তাই তো? তাহলে কি দেখছিলাম আমরা, ক্ষেত্রফল কম তাহলে চাপ বেশি, খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। আর ক্ষেত্রফল বেশি আছে এখানে, ফ্ল্যাট জুতো তো পুরোটা ছড়িয়ে আছে, তাহলে লাগলেও সেরকম ব্যথা পাওয়া যায় না, কারণ চাপ এখানে কম থাকে। ওকে, চলো আরেকটা উদাহরণ দেখি। তোমরা মালবাহী ট্রাকগুলো দেখেছো, ট্রাকগুলোতে কয়টা চাকা থাকে তোমরা দেখেছো? 4টা কি না তার থেকে বেশি? ট্রাকগুলোতে কিন্তু অনেক সময় 8টা চাকা থাকে, কোনো সময় 6টা চাকাও থাকে, তাই না? ঠিক আছে, ট্রাকের মধ্যে মাল বোঝাই করা থাকে, অনেক জিনিস থাকে, ওজন, তাই না? ঠিক তো? তখন শুধু যদি এটার মধ্যে 4টা চাকা হতো, এরকম 4টা চাকা হতো, তাহলে কি এত ওজন বহন করতে পারতো? এই চাকাগুলো ক্ষয় হয়ে যেত, বা রাস্তাটা নষ্ট হতো, চাকাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এজন্য এখানে কি করেছে, চাকা বেশি রেখেছে বড় গাড়িতে, ট্রাক গাড়ি এটা। কিন্তু তুমি যদি একটা কার দেখো, কার যে বাড়ি ঘরে যেখানে ইউজ হয়, কারগুলি, হ্যাঁ এটা একটা কারে কিন্তু শুধু 4টাই চাকা থাকে, কারে ম্যাক্সিমাম কয়জন থাকে, 3-4 জন। আর এই ট্রাকের মধ্যে মাল বোঝাই করা অনেক জিনিস থাকে, তাহলে চাপ এখানে এই যে 4টা চাকা, ঠিক আছে, এখানে কিন্তু ক্ষেত্রফল কম, 4টা শুধু চাকা, তাহলে এখানে চাপ বেশি পড়ছে মাটিতে, কিন্তু তাতে সেরকম ক্ষতি হবে না, কারণ এখানে ওজন কম আছে, তাই না? কিন্তু এখানে ট্রাকের বেলায় কি দেখা যায়, ক্ষেত্রফল যদি কম থাকে, যদি শুধু 4টা চাকাই হতো, চাপ বেশি পড়তো, বেশি জিনিস আছে, ঠিক আছে? তাহলে টায়ারের উপর
চাপ পড়তো বেশি, রাস্তার উপর চাপ পড়তো বেশি, তার জন্য এখানে ক্ষেত্রফলটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো চাকা লাগে, তাহলে ক্ষেত্রফল বেশি হয়ে গেছে এখন, তাহলে চাপ কিছুটা কম হবে। বুঝতে পারছো তাহলে কেন এই ট্রাকগুলোতে এতগুলো চাকা লাগানো হয়, কারণ অনেক জিনিস বেশি থাকে, ঠিক আছে। তাহলে চাকা রাস্তা সেরকম ক্ষতি হয় না, তাহলে গাড়ি চালককেও কয়েকদিন পরে পরে চাকা আর বদলাতে হবে না, একটা চাকা অনেক দিন টিকবে, কারণ অনেকগুলো চাকা লাগিয়েছে, ব্যালেন্স করতে পেরেছে ইজিলি সব জিনিসকে, তাই না, লাইনচ্যুত হয়ে যায়নি, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। আর এখানে 4টা চাকা ব্যালেন্সের জন্য 4টা চাকা তো লাগেই, ঠিক আছে। আর অটো যেগুলো থাকে অটোতে 3টা চাকা থাকে, তাই না, ওইখানেও ব্যালেন্সটা ঠিকভাবে সেই হয় না, 4টা থাকলে ভালো ব্যালেন্স হয়, তাই না। কঠিন তরল গ্যাসীয় সব পদার্থেরই কিন্তু চাপ থাকে, সব পদার্থই কী করে চাপ প্রয়োগ করে, আমরা এগুলো কি দেখেছিলাম এতক্ষণ, কঠিন পদার্থ চাপ প্রয়োগ করছে, তরল পদার্থ কিন্তু চাপ প্রয়োগ করে, আমরা দেখে নেব কিছু উদাহরণের সাহায্যে, এবং গ্যাসীয় পদার্থ চাপ প্রয়োগ করে কিভাবে আমরা কি দেখি, আমরা যখন মুখের সাহায্যে বেলুনটা ফুলাই তখন কি করছে, বায়ু গিয়ে চাপ দিচ্ছে বেলুনের কোথায়, দেওয়ালগুলোতে, তার জন্য চাপের ফলে বেলুনটা ফুলে যাচ্ছে। সেম আমরা কি দেখি, সাইকেলের যে টিউবটা থাকে ওটাতে বায়ু ঢুকানো হয়, বায়ু ঢুকানোর পরে বায়ু ওটার ভিতরে থেকে কি করে ওয়ালগুলোকে, টিউবের ওয়ালগুলোকে চাপ দেয়, তার জন্য টিউবটা শক্ত থাকে, তাই না, নয়তো কী হতো, হলে টিউবটা যদি চিপসে যেত তাহলে নরম হয়ে যেত, তাহলে কি সাইকেলটা চালাতে পারতে হলে তুমি না, তাহলে এখানে বায়ুর চাপের ফলে কিন্তু টিউবটা শক্ত আছে এবং তুমি সাইকেল চালাতে পারছো, তাই না। তাহলে আমরা কি দেখছি, আমরা দেখেছি কঠিন পদার্থ চাপ প্রয়োগ করে, তরলও করে, আবার গ্যাসীয় পদার্থ করে। তাহলে চলো আমরা কিছু অ্যাক্টিভিটির থ্রুতে আমরা এখানে দেখব, বইয়ের মধ্যে অ্যাক্টিভিটি আছে, এগুলো একটু ডিসকাস করে দেবো তোমাদের, যে কি করছে, তরল চাপ প্রয়োগ করছে। এখানে তোমাদের বই, তোমরা তো সবাই বই পেয়ে গেছো, পেজ নাম্বার 127, হ্যাঁ, বইটা পেজ নাম্বারটা একটু লিখে রাখো, বইটা খুলে দেখতে পারো, বইটা যদি তোমাদের সামনে থাকে, হ্যাঁ, যে তরল চাপ প্রয়োগ করছে। এখানে আমরা কি করব, একটা এরকম একটা টিউব নেব, এখানে মুখ খোলা, এদিকেও মুখ খোলা, টিউব, গ্লাস টিউব হতে পারে, ওকে। তাহলে আমরা একটা টিউব নিচ্ছি, এই টিউবটার হাইট মোটামুটি 15 সেন্টিমিটার হবে, বুঝতে পারছো, উচ্চতা কতটুকু হবে, 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার হলো এই যে টিউবটা নিলে এটার উচ্চতা, আর এটার যে চওড়া কতটুকু হবে, 5 থেকে 7 সেন্টিমিটার হলে হয়ে যাবে। আর এই যে এন্ড পজিশনটা, হ্যাঁ, এই যে লাস্ট যে এখানে দেখা যাচ্ছে বটম পার্টটা, এখানে একটা ভালো একটা রাবারের একটা রাবারের কি বলতে পারো, একটা পাত বা শিট লাগিয়ে দেবে, এখানে রাবার শিট এখানে লাগিয়ে দিলে, তাহলে এটা একটা কাচের নল, কাচের নলটা 15 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, আর এটা চৌড়া হচ্ছে 5 থেকে 7 সেন্টিমিটার, আর নিচে একটা বেলুনের মতো ভালো কোয়ালিটির হতে হবে সেটা, হ্যাঁ, রাবার শিটটা, ঠিক আছে। কেন, কারণ এখানে আমি এখন জল ঢালবো, এই যে টিউবটাকে আমরা কিন্তু এইভাবেই রাখবো ভার্টিক্যাল পজিশনে, উলম্বভাবে, ঠিক আছে। এরপরে এখানে জল ঢালছো, তুমি তোমার বন্ধুকে বলতে পারো, তোমার বোনকে বলতে পারো, ভাইকে বলতে পারো হেল্প করার জন্য, তাহলে এখানে জল ঢালছো, আস্তে আস্তে তোমার এই যে বেলুনটা, রাবারের শিটটা, সেটা কিন্তু ফুলতে শুরু করবে। কেন ফুলছে এটা, কারণ এই যে জল যে তুমি ঢালছো, জল কি করছে, চাপ প্রয়োগ করছে, প্রেসার অ্যাপ্লাই করছে এখানে, এই প্রেসার পাওয়ার কারণে, প্রেসারের কারণে রাবার শিটটা ফুলে যাচ্ছে। তুমি যখন ভর্তি করে দেবে একদম তোমার নলটাকে, তখন দেখা যাবে এই তোমার রাবার শিটটা আরও বেশি ফুলে গেছে, ঠিক আছে, ঠিক আছে। কেন কমের থেকে বাড়ছে, রাবার শিট ফুলাটা কেন বাড়ছে, কারণ এখানে উচ্চতা, এখানে জলের যে উচ্চতা বা গভীরতা সেটা
বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, পাত্রের যে বটম পজিশন যেখানে তুমি লাগিয়েছিলে তোমার রাবার শিটটা, ঠিক আছে, ওইখানে চাপের পরিমাণ কার উপর নির্ভর করে, তরলের উচ্চতার উপরে। তরলটা যখন এতটুক ছিল তখন যতটুক ফুলেছিল তার থেকে বেশি, যখন আরও বেশি জল দিয়েছ, যখন আরও বেশি জল দিয়েছ আরও বেশি ফুলেছে। ঠিক আছে, ওকে। কিন্তু তুমি যদি ভালো কোয়ালিটি না নিতে এটা ফেটে যেতে পারতো, তাই তো? তাহলে আমরা কি দেখলাম এই অ্যাক্টিভিটিটা থেকে, কি বুঝতে পারছি আমরা, যে তরল চাপ প্রয়োগ করছে। কোথায় চাপটা দিচ্ছে? তার তলদেশে, তার বটম পজিশনে, ঠিক আছে, নিচের দিকে। তাহলে আমরা এখান থেকে অ্যাক্টিভিটি থেকে দেখতে পাচ্ছি যে পাত্রের তলদেশে বা বটম পজিশনে কি হয়, চাপের পরিমাণ কিসের উপর নির্ভর করছে? তরলের উচ্চতার উপরে। উচ্চতা যত বেশি হবে চাপ তত বেশি হবে। বুঝতে পেরেছ? তাহলে জল যখন কম ছিল, চাপ কম ছিল, জল বেশি হয়েছে, উচ্চতা বেড়ে গেছে, চাপও বেড়ে গেছে। ওকে, তাহলে এই অ্যাক্টিভিটি থেকে আমরা এটা বুঝলাম। চলো এরপরে আরেকটা অ্যাক্টিভিটি করি। এখানে ধরো একটা বোতল নিয়েছো তুমি, প্লাস্টিকের বোতলও নিতে পারো, প্লাস্টিকের বোতল, হ্যাঁ, নিয়ে যেতে পারে এই অ্যাক্টিভিটিটা করার জন্য। প্লাস্টিকের বোতল নিয়ে তুমি কি করেছো, তার যে একদম মানে লাস্ট বটমের কাছাকাছি এখানে একটা নল বানিয়ে নিলে, এখানে একটা কাচের একটা পাইপ লাগিয়ে নিতে পারো। এই পাইপটার গায়ে আবার একটা রাবারের একটা বেলুন বা রাবারের একটা শিট লাগিয়ে নেবে। তুমি আগের মতোই জল দেবে, হ্যাঁ, জল দিয়ে এটাকে পূর্ণ করবে। পূর্ণ করলে কি দেখবে, এই যে বেলুনটা ফুলছে। বেলুনটা কেন ফুললো? কারণ কি করে, তরল কি করে, তার দেওয়ালে চাপ প্রয়োগ করে। এটা দেওয়ালের একটা অংশই তো, এইটা খুলে দেবে, ঠিক আছে, এটা খুললে এটা বন্ধ করা যায় ট্যাপ সিস্টেম করলে, কিন্তু এটা ভালো করে সিল থাকতে হবে যাতে বাইরে না চলে যায় জল। বাইরে চলে গেলে কিন্তু হবে না অ্যাক্টিভিটি, ঠিক আছে। তাহলে কি দেখছি আমরা, যখন জল ঢাললাম আমি এই বোতলটার মধ্যে, তখন এই বেলুনটা, রাবারের শিটটা ফুলে গেছে। তার থেকে কি বলা যায়, যে তরল তার পাত্রের গায়ে, পাত্রের দেওয়ালে ঠিক কী করছে, চাপ প্রয়োগ করছে। ওকে, তাহলে আমরা এটা গ্যাসের বেলায়ও দেখি। গ্যাসও কী করে, যে পাত্রে গ্যাস থাকে সেই পাত্রের দেওয়ালে কি করে, চাপ প্রয়োগ করে। যেমন আমরা বেলুনের বেলায় দেখেছিলাম, সাইকেলের টিউবের বেলায় দেখেছিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে পাত্রের দেওয়ালে তরল কি করছে, চাপ প্রয়োগ করছে। সেটা কিন্তু গ্যাসও করে থাকে। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা দুটো অ্যাক্টিভিটি তোমাদের বইয়ে আছে, এটা ভালোভাবে পড়ে নেবে কিভাবে করতে হয়। প্রথম বোতল নিয়েছো, এখানে কেটে এখানে একটা টিউব লাগিয়েছো, টিউবের মুখের মধ্যে একটা রাবার ব্যান্ড লাগিয়েছো, হ্যাঁ, একটা বেলুন লাগিয়ে নিতে পারো। তারপর জল ঢেলেছো, দেখা গেছে এটা ফুলেছে, কারণ এখানে এই ওয়ালে তুমি যেখানেই লাগাও না কেন, ওকে, নিচের দিকে এটা ভালো ফুলবে, কারণ চাপটা নিচে বেশি থাকে, আমরা একটু দেখেছি, তাই না, তলদেশে বেশি থাকে, ঠিক আছে। কিন্তু সব জায়গাতে কিন্তু চাপ দিচ্ছে, কিন্তু নিচের দিকে চাপটা বেশি থাকে। ওকে স্টুডেন্টস, চলো আমরা এরপরে আরেকটা অ্যাক্টিভিটি দেখি। সেম আবার একটা বোতল, বোতল নিলে, ঠিক আছে। এখন বোতলে কিন্তু আমরা আগে একটা ছিদ্র করেছিলাম, বোতলটাকে আগে একই উচ্চতায়, এখান থেকে গেলে আমি এটাও একই উচ্চতা থাকবে, এরকম 3টা বা 4টা আমি ছিদ্র করে নিলাম, একই উচ্চতায় আমি 3টা ছিদ্র করে নিলাম। এখন আমি কি করব, জল ঢালবো, জল ঢালছি, আমি কি দেখছি, যে এগুলো থেকে জল বাইরে বেরিয়ে আসছে না, ফোয়ারার মতো,
ঠিক আছে, এখান থেকেও কিন্তু এবার বেরিয়ে আসবে, এদিক থেকেও জল বেরিয়ে আসবে, তাই না? আমি ছিদ্র করে দিয়েছিলাম, তার জন্য জল বেরিয়ে আসছে। তাহলে আমার এই যে গভীরতা কিন্তু একই রকম আছে। ধরো তুমি এতটুক জল ভরে যাচ্ছে, সবগুলো গভীরতা এখানে একই, কারণ একই হাইটে আমরা ছিদ্রগুলি করেছি। তাহলে কি বলতে পারি, এখানে দেখছি আমরা যেই অঞ্চলে জলগুলো পড়ছে কাছাকাছি, মানে সব একই রকম ডিস্টেন্সে থাকে, সমান চাপ প্রয়োগ করছে, কারণ এখানে ছিদ্রগুলো একই উচ্চতায় আছে। ঠিক আছে, তার জন্য আমরা বলতে পারি এখানে একই গভীরতায় তরল সমান চাপ প্রয়োগ করে। বুঝতে পেরেছ? একই গভীরতায় সবগুলোর একই হাইটে আছে, নিচের থেকে বা উপর থেকে, আমরা যে দিক থেকেই নেই। তার জন্য তুমি যখন একটা সীমা পর্যন্ত জল ভর্তি করে দিলে, তখন দেখা গেল জলের যে স্পিড কিন্তু সবগুলো হোলের মধ্যেই একই রকম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যখন একই গভীরতায় থাকে, হ্যাঁ, তরলের যে ছিদ্রগুলি, তখন দেখা যাচ্ছে তরল সবগুলোতেই সমান চাপ প্রয়োগ করছে, তার জন্য সবগুলো ছিদ্র দিকে সমান স্পিডে জল বেরিয়ে আসছে, তাই না? সমান চাপ প্রয়োগ করে। বুঝতে পেরেছো? তাহলে আমরা তিনটা জিনিস এখানে দেখলাম। এরপরে আমরা বলতে পারি আরেকটা পয়েন্ট এখানে বলতে পারি। দেখো, ধরো এটা একটা পাত্র, এখানে একটা ট্যাপ আছে, ট্যাপ থেকে জল পড়ছে। ঠিক আছে, জল এভাবে পড়ছে, ভর্তি হয়ে যাবে এক সময়। এখন তুমি কি করবে, এখানে একটা ওপেনিং রাখবে, এখানে একটা জল বের হওয়ার রাস্তা আছে, এখানে আরেকটা আছে, আরেকটা নিচে আছে। ঠিক আছে, এখানে দেখো জলটা জাস্ট এখানেই পড়ছে। আমরা কিন্তু এই পুরোটা যে জল আছে, এখানে আমি 5টা ভাগে ভাগ করতে পারি। ধরো 5টা লেয়ার আছে এখানে, 1 2 3 4 5, এরকম 5টা লেয়ারে ভাগ করে দিতে পারি। এইখান থেকে যখন জল পড়বে, এটা খুব কাছাকাছি, এখানে ফার্স্ট লেয়ার, এটা জলটা কিন্তু জাস্ট এখানে ধরো এই কাছাকাছি পড়ছে। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, একটা বোতলে এরকম ছিদ্র বানিয়ে। হ্যাঁ, এরপরে যে জলের স্রোত যে আসছে, স্পিড আসছে, এখানে দেখা যাচ্ছে এখানে পড়ছে, আর এইখান থেকে কিন্তু অনেক স্পিডে জল আসছে, এখানে পড়ছে, এই ছিদ্রটা থেকে জল এখানে এসে পড়ছে। তাহলে এই যে 3rd নাম্বার, এটাকে আমি ফার্স্ট এ নাম্বার হোল বলতে পারি, এখানে আছে বি নাম্বার হোল, এখানে সি। তাহলে এটা এ, এটা বি, এটা সি। এর থেকে এখানে এসে পড়ছে জল, বি থেকে পড়লো, ডিস্টেন্স বাড়ছে, সি থেকে আরও দূরে গিয়েছে, আরও স্পিডে আসছে জলটা। কেন হচ্ছে? কারণ এই যে নিচে সি নাম্বার পয়েন্টে কি প্রেশার বেশি, তরল বেশি চাপ প্রয়োগ করছে। কেন? কারণ এখানে কতগুলো লেয়ার আছে, কতগুলো অঞ্চল আছে, সবগুলো অঞ্চলেই তো চাপ প্রয়োগ করছে। ঠিক আছে, এটার উপর চাপ বেশি আসছে, এখানে চাপ কম, এখানে কম্পারেটিভলি এর থেকে বিতে চাপ বেশি এবং সিতে আরও বেশি। তার জন্য কী হয়েছে, জলের স্পিডটা সিতে বেশি হয়ে গেছে, চাপ বেশি, জলের স্পিড দ্রুতই বেড়ে গেছে। ওকে, বুঝতে পারছো তো এত দূরে গিয়ে কেন জলটা পড়ছে? তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে তরলের গভীরতা যদি বেশি হয় তাহলে চাপ বেশি প্রয়োগ করা হয়। তাহলে 4 নাম্বার পয়েন্টে আমরা বলতে পারি তরলের গভীরতা বা উচ্চতাও বলতে পারো, বা উচ্চতা বাড়লে কি হয়, চাপ বাড়ে। তাহলে চাপ এই জন্যই সি পয়েন্টে বেশি আছে। ওকে, নিশ্চয় বুঝতে পেরেছ, তাই না? এই ছবিটা দিয়ে সহজেই এটা বুঝে গেছো। তারপরে আমরা দেখব বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপও কিন্তু আমি গতদিন একটু বলেছিলাম। হ্যাঁ, আর একটু ক্লিয়ার হয়ে যাক।
বায়ুমণ্ডলীয় চাপ কি, আমাদের চারিপাশে বায়ু রয়েছে, তাই না? বায়ুর মধ্যে অনেকগুলো গ্যাস আছে, ঠিক তো? তাহলে এই যে বায়ুর আবরণ, বায়ুর যে কাভারিং, ব্ল্যাঙ্কেট অফ এয়ার, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? বায়ুমণ্ডল বলছি, অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার কিন্তু ভূপৃষ্ঠ থেকে একদম অনেক কিলোমিটার অবধি, অনেক দূর অবধি বিস্তৃত, ঠিক আছে? তাহলে এই যে বায়ুমণ্ডল, যে বায়ু যে আমাদের চারপাশে আছে, সেটা কিন্তু একটা চাপ প্রয়োগ করছে। আমরা কি পড়েছিলাম? বায়ুর চাপ আছে। এই বায়ুর চাপের কারণেই কিন্তু কি আবহাওয়ার পরিবর্তন হয়, ঠিক আছে? এই জন্য কী হয়? বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তাই তো? তাহলে এই যে বায়ুমণ্ডলীয় চাপ, এটার প্রভাবও কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এখানে আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখব যে বায়ুমণ্ডলীয় চাপ ব্যাপারটা কি। দেখো এখানে একটা পেজ নাম্বার 129, হ্যাঁ, তোমাদের কাছে বই থাকতে দেখতে পারো। এখানে একটা উন্নত মানের রাবারের শোষক নেওয়া হয়েছে। কি করে? এটা শোষক, একটা রাবারের একটা শোষক। এটা দেখতে অনেকটা রাবারের কাপের মতো। এটাকে নিয়ে আমরা কি করব? একটা স্মুথ একটা সারফেসে, একটা মসৃণ সমতল জায়গাতে, ধরো এখানে হতে পারে, তুমি এটাকে ধরে তোমার একটু বল প্রয়োগ করলে এটা এখানে আটকে যাবে। তুমি একটু চাপ দিয়ে দিলে এটা লেগে যাবে ওয়ালে গিয়ে, ওকে? ওয়ালে লেগে গেল, ফ্লোরেও লেগে যাবে। বুঝতে পারছো? এই দেখো চিত্রটা। তাহলে এটাকে তুমি একটা সমতল পৃষ্ঠে, একটা সমান জায়গাতে আটকে দিয়েছো। তুমি যদি সমান জায়গাতে না দাও তাহলে কিন্তু হবে না। এটাকে যদি ফাঁক থাকে ওইখানে বায়ু ঢুকে যাবে। তাহলে তুমি যখন এটা আটকে দিয়েছো, একটু প্রেস করেছো, চাপ দিয়েছো, ওটার ভিতরে যে বায়ুগুলো ছিল সেগুলো বেরিয়ে গেছে। ভিতরে খুব অল্প পরিমাণে বায়ু থাকে, তুমি চাপ দেওয়ার পরেও। তাহলে সেটা কেন এখানে আটকে আছে ওয়ালে? কীভাবে আটকেছে? কারণ বায়ুমণ্ডলীয় চাপ এখানে কাজ করছে। বায়ুমণ্ডলের চাপ এটার উপর কি আঘাত করছে, এটার উপর ধাক্কা দিচ্ছে, এই জন্য ওইটা এখানে কিন্তু লেগে আছে। বায়ুমণ্ডলীয় চাপ বেশি আর এটার ভিতরের চাপ খুবই কম। এখন তুমি ওইটাকে টেনে আনতে চাও, ওয়ালে আর রাখতে চাও না, কি করতে হবে? বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেশি পরিমাণে শক্তি তোমাকে এখানে প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাকে ওইটা টানতে গেলে বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেশি পরিমাণে শক্তি দিতে হবে, তাহলে সেটাকে তুমি তুলে আনতে পারবে ওই ওয়াল থেকে। বুঝতে পারছো তো? তাহলে এই অ্যাক্টিভিটিটার থেকে কিন্তু সহজেই বোঝা যায় যে বায়ুমণ্ডলের একটা চাপ আছে, ঠিক আছে? এই যে সাকারটা, এই যে শোষকটা, এটার ভিতরে কিন্তু একদম শূন্য চাপ বলতে পারবে না, এটার মধ্যে কিছু বায়ু আছে। যদি একদম বায়ু না থাকতো, তুমি যতই চেষ্টা করতে, তাহলে কিন্তু তুমি এটাকে টেনে আনতে পারতে না হলে, কারণ বায়ুমণ্ডলীয় চাপ তখন আরও বেশি প্রাধান্য পেত। হ্যাঁ, তাহলে বায়ুমণ্ডলীয় চাপের কাছে তখন তুমি কিন্তু হেরে যেতে। কিন্তু তোমার যে এই যে শোষকটা, এটার মধ্যে অল্প হলেও বায়ু ছিল, সেই জন্য তুমি শক্তি প্রয়োগ করে এটাকে টেনে আনতে পারছো, ওকে? তাহলে কি দেখছিলাম আমরা? বায়ুমণ্ডলীয় চাপ। দেখো সাবমেরিন যে কি, এগুলো কি সাবমেরিন আছে, কিছু বিশেষ ধরনের নৌকা, হ্যাঁ, যুদ্ধের সময় এগুলো ব্যবহার করা হয়। এগুলো কি হয়? সমুদ্রের নিচে এগুলো কাজ করে, সমুদ্রের নিচে এগুলো যেতে পারে। এটা এক ধরনের একটা ডিভাইস, হ্যাঁ। তো ধরো এটা সমুদ্র, এটা এখানে যখন থাকে সাবমেরিনটা, তখন জল উপর থেকে এটাকে চাপ প্রয়োগ করছে, সমুদ্রের পৃষ্ঠের মানে কাছাকাছি আছে ওয়াটার সারফেসে, তাহলে এখানে কিন্তু চাপ কম হবে। এটা যত নিচের দিকে যাবে, তো এটা এখানে আছে সাবমেরিনটা, তখন চাপ আরও বেশি হয়ে যাচ্ছে, কারণ গভীরতা বেড়ে গেছে, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে গভীরতা বেড়ে গেলে চাপ বেশি হয়, এটা কিন্তু তখন ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, ঠিক আছে? সেম আমরা দেখি ডুবুরির বেলায়, ডুবুরি যখন কাছাকাছি থাকে ওয়াটার সারফেসের, তখন তার উপর কিন্তু চাপ কম থাকে, কিন্তু যত নিচের দিকে যাবে তার গায়ে কি হতে পারে? ক্র্যাশ হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে শরীর। এই জন্য ওরা স্পেশাল ধরনের কিছু স্যুট থাকে, তাদের ড্রেস থাকে, ওইগুলো পরে ডুবুরিরা জলের নিচে যায়। সেম আমরা
জানি যে পর্বতারোহী সে কী করে যখন পাহাড়ে উঠে তখন উপরের দিকে যখন যাচ্ছে কি হয় ওইখানে কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ অ্যাটমসফেরিক প্রেশার কম হয়, তাহলে অক্সিজেন ওইখানে কম, ঠিক আছে। তাহলে উপরে গেলে তখন নিজের সাথে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছে, কারণ বায়ুমণ্ডলীয় চাপ উপরে কম। তার জন্য তার যে ভিতরের যে আমাদের শরীরের ভিতরে কী আছে, ফ্লুইড আছে তো, রক্ত, ব্লাড প্রেশার আছে, তাহলে ওই প্রেশারটার সাথে বায়ুমণ্ডলীয় চাপ যখন মিলে না, সেম হয় না, ব্যালেন্স হয় না, তখনই কি হয় যে আমাদের যে বেশি কিছু ব্লাড ভেসেলস, কিছু শিরা, ধমনী এগুলো ফেটে যায়, তাহলে তখন নাক দিয়ে রক্ত আসে অনেক সময় পর্বতারোহীর, ঠিক আছে। ওইখানে বেশি পরিমাণে অক্সিজেনও পায় না, তার জন্য সে নিজের সাথে করে কি নিয়ে যাচ্ছে, অক্সিজেন সিলিন্ডার। তাহলে এটাই দেখো বায়ুমণ্ডলীয় চাপের যে কত কত শক্তি। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। আমি আশা করছি তোমরা ভালোভাবে বুঝে গেছো চ্যাপ্টারটা এবং বাড়িতে একটু পড়াশোনা করবে, ঠিক আছে। তাহলে আর কোনো অসুবিধা নেই, একটু পড়াশোনা করতে হয়, নয়তো ভুলে যাই আমরা, তাই না? ওকে স্টুডেন্টস, ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এই পর্যন্তই, বাই।